আচ্ছা, আজকে আমাদের মধ্যে নান্টি ম্যাডাম আছে, আর রূপা ম্যাডাম আছে, আর সঙ্গীতা ম্যাডাম আছে। আজকে ওনারা সিবিআই অফিসে গিয়েছিলেন, তো ওইখানে গিয়ে আজকে কি আলোচনা হয়েছে, কি তথ্য উঠে এসেছে ওনাদের মুখ থেকে আমরা শুনবো। প্রথমেই যেটা বলা দরকার, আমরা ভীষণ রকম কোঅপারেশন পেয়েছি, তারা আমাদের কোঅপারেট করেছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল এন্ড। কোনো অসহযোগিতা আমরা পাইনি। তো আমাদের বসতে বলা হয় এবং ওদের ওখানে বিভিন্ন ফ্লোর আছে। তো একটা রিসেপশনে গিয়ে আমাদের জানানো হয় যে 12th ফ্লোরে যেতে, সেখানেই এই সিএফএসএল সংক্রান্ত যা কাজকর্ম সেটা ওইখানেই হয়। তো সেখানে আমরা যাই, গিয়ে প্রথম অভিজ্ঞতাটা খুব সুখকর না। যিনি রিসেপশনে ছিলেন, মানে তিনি আমাদের টেন্টেটিভ ভাবছিলেন এবং ডিরেক্ট আমাদের প্রশ্ন করেছিলেন যে আপনারা কত করে দিয়েছেন। তো আমরা 4 জন নারী ব্রিগেড মোটামুটি ঝাঁপিয়ে পড়ি, তার উপর কথা দিয়েই ঝাঁপিয়ে পড়ি, ইন দ্য সেন্স শব্দ দিয়ে ঝাঁপাই। তো উই ট্রাই টু এস্টাবলিশ দ্যাট, নট ট্রাই টু এস্টাবলিশ, অ্যাকচুয়ালি উই আর ট্রাইং টু এস্টাবলিশ দ্য ট্রুথ দ্যাট উই আর আনটেন্টেড। তো তারপরে আমরা দুজনকে বলা হয়, ওরা ভেতরে যিনি ডিও আছেন, মানে ডিউটি অফিসার, বলেন তিনি আপনাদের সাথে কথা বলবেন, যে কোনো দুজন আসতে পারেন। তো সঙ্গীতা দিয়ে আর আমি ভেতরে যাই এবং সৌভাগ্যবশত আমাদের 11-12-এর যিনি ইনভেস্টিগেটিং অফিসার প্রদীপ ত্রিপাঠী, তিনি উপস্থিত ছিলেন এবং তাকেই ডেকে দেওয়া হয়, তার সাথেই আমরা কথা বলি। তো প্রথমে তিনি একটু রিলাক্টেন্টই ছিলেন, মানে তার এমপ্যাথি ছিল একটু যারা পায়নি বা ওয়েটিং তাদের প্রতি, এবং বলেন মানে ব্যাপারটা এরকম ছিল যে আপনারা তো 7 বছর চাকরি করেছেন, এবার ওদেরও মানে লেট দেম গেট দ্য চান্স আর কি, পরীক্ষা দিন সবাই এরকম। তো আমি আর সঙ্গীতাদি কিন্তু একটু ভেঙে পড়িনি, তাতে শুনতে খুব কষ্ট হচ্ছিল কথাগুলো, কিন্তু আমরা ওই মানে লেগে থেকে ঘ্যাচ করেই লাস্টে যে একটু বার করে আনতে পেরেছি, সেটা হচ্ছে ওনাদের বক্তব্য। আমাদের কাজ উই হ্যাভ ডান, আমাদের কাজ ছিল ক্রিমিনাল খুঁজে বার করে সাবমিট করা, আমরা সেটা করে দিয়েছি। আমাদের ডিরেকশন দেওয়ার কাজ, আমরা কিন্তু জাজমেন্ট বা অর্ডার দিতে পারি না, সেটা সুপ্রিম কোর্টই মানে যে কোনো কোর্টই পারবে। তো সেক্ষেত্রে আমরা তো উই হ্যাভ ডান আওয়ার সেগ্রিগেশন, কারণ আমরা ক্রিমিনাল লিস্ট দিয়ে দিয়েছি, আমাদের যা যা ডকুমেন্টস আমরা পেয়েছি আমরা সাবমিট করেছি, সেক্ষেত্রে সেগ্রিগেশন আমাদের দিক থেকে হয়ে গেছে। তো আমরা তখন প্রশ্ন করি আপনারা তো আনটেন্টেড লিস্ট দেননি, তখন বলছেন আমাকে আর সঙ্গীতা দিকে তিনি নাম এবং আমাদের সাবজেক্টও জিজ্ঞেস করেন। আমাদের মনে হচ্ছে হয়তো কনফার্ম হওয়ার জন্য যে আমরা টেন্টেড নই। তো তারপরে তখন বলেন যে টেন্টেড লিস্ট যখন আমরা দিয়েছি, সেখানে যখন তোমাদের নাম নেই, তার মানেই তো তোমরা আনটেন্টেড। আমাদের কাজটা তো এইটুকুই, এর বাইরে যেটা কাজ সেটা তো সুপ্রিম কোর্টে করতে হবে, সেটা তো যে কোনো কোর্টের কাজ, সেটা তো আমাদের কাজ নয়। তো আমরা তারপরে সিএফএসএল রিপোর্টে আসি, যে উদ্দেশ্যে যাওয়া। তো সেখানে প্রথমেই তিনি বলেন সিএফএসএল রিপোর্ট আমাদের পাঠানো হয়েছে, কিন্তু সেটা কবে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। সেটা 2 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে, 4 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। মানে কোইন্সিডেন্টালি সেখানে প্রাইমারি যিনি ইনভেস্টিগেটিং অফিসার তিনি উপস্থিত ছিলেন এবং তিনি বললেন কিছু কিছু কেস 10 বছরেও এখন আমরা রিপোর্ট পাইনি সিএফএসএল। সো মানে এটা আপনাকে ডেফিনেট করে বলা যাবে না সিএফএসএল রিপোর্ট কবে আমরা পাবো। তো তারপরে সঙ্গীতাদি খুব সঙ্গত প্রশ্ন করে, তাহলে আমাদের কি কাজ সিএফএসএল রিপোর্ট নিয়ে, 10 বছর পর রিপোর্ট নিয়ে আমরা কী করবো? তো সেক্ষেত্রে তার উত্তর ছিল যে সিএফএসএল রিপোর্ট বেসিক্যালি ভিকটিমদের খুব একটা কাজে আসে না, এটা কাজে আসে আমাদের, যে আমরা ইনভেস্টিগেশন করে যাদেরকে ক্রিমিনাল আইডেন্টিফাই করেছি, আমাদের ইনভেস্টিগেশন যে অথেন্টিক সেটাকেই আলটিমেটলি সিএফএসএল রিপোর্ট প্রুভ করে। এর বাইরে সিএফএসএল রিপোর্ট ভিকটিম যারা হয় তাদের হেল্প যে খুব বেশি করে তা কিন্তু নয়। খুব স্বাভাবিকভাবেই আমরা সে সময় ভেঙে পড়ি, রূপাদিও ছিল, শিল্পীও ছিল। তো আমাদের সৌভাগ্যবশত সেখানে আমার রূপাদির হোমটাউন আসানসোল, একজনের সাথে পরিচয় হয়, একজন ম্যাডাম আসানসোলের। তো সেই সূত্রে আমরা একটু মানে জানার চেষ্টা করি যে আমরা কীভাবে এগোতে পারি, এরপর আমাদের তো নিতে হবে রিপোর্টটা, আমাদের জন্য তো একটা খুশিয়াল। তো ওই ম্যাডাম সহযোগিতা কিছুটা করেন এবং উনি আমাদের নিয়ে গিয়ে বসান একটু কথা বলার জন্য। ওই প্রাইমারি যিনি আয়ও তার ঘরেই বসানো হয়, মানে দ্যাট পার্সন ওয়াজ এমপ্যাথেটিক। ওই যিনি আয়ও ছিলেন প্রাইমারি, তিনি সত্যিই এমপ্যাথেটিক ছিলেন এবং রূপাদিয়া সঙ্গীতাদিকে খাটতে দেখে একটু সত্যি এমপ্যাথেটিক ছিলেন। কিন্তু ওনার কথা এটাই যে আমাদের কিছু করার নেই, আমরা আমাদের জব ডান, আমরা যাইটুকু করার আমরা করে দিয়েছি, এরপরে যা করার ওখানেই করতে হবে। আপনারা লড়ে যেভাবে পারুন এটা নিয়ে আসুন, লিগালি লড়ুন, রাস্তায় লড়ুন, লড়ে আপনাদেরকেই আনতে হবে, কারণ আমাদের এক্ষেত্রে কোনো কিচ্ছু করার নেই। আমাদের যেটুকু কাজ ইনভেস্টিগেশন করার, ক্রিমিনাল আইডেন্টিফাই করার, তার লিস্ট জমা দেওয়ার, সেটুকু উই হ্যাভ ডান আওয়ার জব, বাকিটা কিন্তু আপনাদের লড়ে নিয়ে আসতে হবে। এর সঙ্গে আমরা সেই সিবিআইকে বলি যে আপনারা কি পার্টি হতে পারেন? তো ওনারা বলেছেন হ্যাঁ পার্টি আমরা হতে পারি, কিন্তু আমাদেরকে যে পার্টি যারা করবে তাদেরকে তোমাদেরকে চাপ দিয়ে পার্টি করাতে হবে। অতএব আমরা রাজ্য সরকার, পর্ষদ বা এসএসসি যারা এখন আপাতত রিভিউ ফাইল করেছেন তাদেরকে আমরা চাপ দিয়ে আমাদেরকে কিন্তু পার্টি করাতে হবে। এই কথাটা উনি কোড বা আনকোড আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে। তো সেটা যদি আমরা এখনও বুঝতে না পারি আর কিন্তু কিছু করার থাকবে না। তো সেই চাপটা আমার মানে যেটা আমার বক্তব্য বা উনি যেটা বলতে চাইছেন, তোমরা আন্দোলনের মাধ্যম দিয়েই পথে নেমে থেকে কিন্তু তাদেরকে চাপ দিয়ে সেই পার্টি করানোর ব্যবস্থা করতে পারো, যেটা আমাদের পক্ষে উপযুক্ত হবে। রাস্তার আন্দোলনের কথা কিন্তু সব জায়গা থেকেই উঠে আসছে যে
অনেক কাজ যাদের করার কথা তারা হয়তো স্বইচ্ছায় করছে না, সেখানে আমাদেরকে রাস্তার আন্দোলন করে চাপ দিয়ে সেই কাজটা করাতে হবে। এখানেও কিন্তু সেটা আমি আলোচনায় উঠে আসছে। আমি নিজেদেরকে বাঁচার লড়াই নিজেদেরকেই করতে হবে, রাস্তাতেই করতে হবে। পিটিশনারদের একাংশ তাদেরও সদিচ্ছার অভাব হচ্ছে, সেখানেও জানি না তারা বাড়িতে সংখ্যা নিতে চাইছে। সুন্দর মানে ভাবে ঘরে আছে, আর এই যে ঘরে বসে বসে আপডেট নিচ্ছে।